বিডিআরের মরাল ভেঙে দাও এবং বিডিআরের মাধ্যমে আর্মিকে একটা মেসেজ দাও যে আমরা কি পারি, তোমরা রৌমারিতে বা পদুয়াতে যা করেছো তার রিভেঞ্জ কিন্তু আমাদের জন্য নেওয়া কোনো ব্যাপার না। এই রিটেলিয়েশনের একটা মেসেজ হয়তো তারা আমাদেরকে দিয়েছে। কিন্তু এই জাতির মধ্যে বহুত গাদ্দার আছে, এখানে তাপস আছে, এখানে হাসিনা আছে। সুতরাং এই হাসিনা, তাপস, এই মির্জাফর, রায়দুল্লাহ, এদেরকে যদি আমরা, ঘসেটি বেগমদেরকে যদি আমরা চিহ্নিত না করে বা চিহ্নিত করেও যদি শাস্তি না দেই, সেটাই হবে আমাদের মানে বড় সমস্যা। মাধ্যমে এই যে গণহত্যা হলো বা যেটা ম্যাসাকার বলি বা আমরা যাই বলি, সেটা হয়েছে অ্যাকচুয়ালি আমার জানা মতে, আমার যে বিবেক বুদ্ধি যতটুকু অভিজ্ঞতা আছে তার মাধ্যমে আমি বুঝতে পেরেছি এটা আমাদের একটা ষড়যন্ত্রের একটা ফসল এবং এখানে আমাদের বিরাট প্রতিবেশী জড়িত, এখানে কোনো সন্দেহ নেই। কারণ যে কোনো কাজের ফলটা কে পায়, আমরা একটা গাছ লাগালাম, গাছের ফলটা কে খায়, তখন বুঝতে হবে এই গাছটা যে ফল খাচ্ছে সেই লাগিয়েছে বা সে লাগার ব্যবস্থা করেছে। এখানে কোনো সন্দেহ নাই ভারত জড়িত, আমি এবং এখানে জড়িত, আমাদের কিছু কুলাঙ্গার জড়িত, আমাদের এখানে রাজনৈতিক লোকজনও জড়িত এবং আমাদের নিজস্ব লোকজনও এটা জানতো বা বুঝতে পেরেছিল। হয়তো এই ধরনের এত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে এইটা হয়তো বুঝতে পারেনি, এটা হতে পারে। তবে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে এটা কনফার্ম ছিল তারা, যার জন্য বিডিআরের যতগুলি প্যারেড হয়েছে সবসময় প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ওখানে একটা ডিনার নাইট হয়, সেখানে যায়। শেখ হাসিনা কিন্তু যায়নি, আপনাদের এটা মনে রাখতে হবে। এটা যখন শুরু হয় এই ফর্মাল প্যারেডটা, যে বছর থেকে শুরু হয়েছে তারপর থেকে কোনো হেড অফ দ্য স্টেট কখনো মিস করেনি এই প্রোগ্রামে। ডিনার নাইট, ওখানে একটা ডিনার হয়। এবং আমি যেহেতু একাধিকবার বিডিআরে চাকরি করেছি, আমি 2বার বিডিআরে চাকরি করেছি, আমি ক্যাম্পের থেকে লাসারিপাড়া রামগড় একটা বিওপি যেটা ইন্ডিয়ার প্যাটের মধ্যে, আমি সেখানে 6 মাস ছিলাম বিডিআর সৈনিকের সাথে অ্যাটাচমেন্টে। তা আমাদের কিছু ভালনারেবল পয়েন্ট আছে এবং আমাদের কিছু বিওপি আছে যেগুলি ইন্ডিয়ার পেটের মধ্যে, চতুর্দিক থেকে ইন্ডিয়ার ঘেরানো, সেই রকম একটা হলো লাসারিপাড়া। এটা 24 দ্বীপের চিরাঙের আন্ডারে। সুতরাং আমি বিডিআরের মোটামুটি যে স্টাডি, আমি বিডিআরের জেসি অ্যান্ড বিলো, আমি বলতে পারি তারা খুবই লয়াল এবং তারা অত্যন্ত দক্ষ এবং সাহসী, এবং তাদের ট্রেনিং দেয় মিলিটারি অফিসাররা বাইতুল ইজ্জতে, আপনারা জানেন। তারপরে টাইম টু টাইম ট্রেনিং হয়। ইভেন তারা এসআইএনটিতে আমাদের সিলেটে ক্যান্টনমেন্ট, সেখানেও ট্রেনিং করে, তারা ফায়ারিংও করে আমাদের সাথে। অ্যাকচুয়ালি বিডিআরের নাম যে প্যারামিলিটারি, এটার কারণ হলো এটার ম্যাক্সিমামই মিলিটারাইজড, হয়তো 80% মিলিটারি আমি বলবো, যেটা আপনার পাকিস্তান আমল থেকে হয়ে আসছে। এর মধ্যে অনেক চড়াই হয়েছে, আপনারা জানেন। বিডিআর অফিসার তৈরি করা হয়েছিল টেকেনি, তারপর এটা 29 পুলিশও বলে এটাকে। সুতরাং আমি এই ব্যাপারে আবারও বলবো, যেটা তদন্ত কমিশন হয়েছে সেটা যেন ঠিকমতো হয়। এবং জেনারেল ফজলুর রহমান, উনি ছিল ফজলুর রহমান ছিল ডিজি বিডিআর, ওনার মতো একজন ক্যাপেবল, সৎ, দক্ষ লোক, সাহসী লোক থাকতে আমি মনে করি না এটার তদন্ত কোনো ঘাটতি থাকবে। আমি নিশ্চিত ধারণা করি উনি খুব সুন্দরভাবে এটা তদন্ত শেষ করবেন। এবং ওনার সাথে যে আরেকজন মেজর জেনারেল আছেন, উনি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, আরেকজন দক্ষ সৎ অফিসার এবং ভেরি সিনসিয়ার অফিসার, প্রফেশনাল অফিসার। আমার ধারণা যে টিম গঠন করা হয়েছে, এই 2 জন দেখেই বুঝতে পারতেছি আমি এর তদন্ত সঠিক হবে। এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সম্পর্কে আমার ধারণা উনি একজন সৎ মানুষ, ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বয়স হয়েছে এবং হয়তো সাহস ওই রকম নাই, ডাইনামিজম নাই। বাট ওনাকে আমি ডিজি বিডিআর হিসাবে পেয়েছি। হি ইজ এ হার্ডকোর অনেস্ট ম্যান। কিন্তু এরা হয় কি বেনিফিশিয়ারি, সন্দেহ নাই। চাকরি, সরকারি চাকরিটাই তো এক ধরনের গোলামি। এখানে আপনি উপরে যেতে হলে আপনাকে ওরভাবে কম্প্রোমাইজ করতে হবে, কম্প্রোমাইজ ছাড়া হার্ডলি উপরে কেউ যেতে পারে। সুতরাং আপনি যাদের মধ্যে গোলামি ঢুকে গেছে তাদের কাছ থেকে কিছু আপনি আশা করতে পারেন না। তবে আমরা জেনারেল মিলির মতো লোক চাই। ইউএসের যে সেনাপ্রধান ছিল যে উই আর লয়াল টু দি কনস্টিটিউশন, আমরা জনগণের জন্য, দেশ ও জাতির জন্য। কিন্তু আমাদের আমলারা এটা সামরিক আর বেসামরিক বলেন, সবাই ভুলে যায়। সুতরাং এটার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে
এবং আপনারা এটার পরিবর্তন পাচ্ছেন। এবং আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ আর্মির অনেক শিক্ষা হয়েছে, আরও শিক্ষা হবে, এবং বাংলাদেশ আর্মিটা আবার ঘুরে দাঁড়াবে। যেটা চেয়েছিল ভারত, যে একটা দুর্বল বিডিআর বা প্যারামিলিটারি করবে, কারণ যদি কখনো আগ্রাসন হয়, অ্যাটাক হয়, যুদ্ধ লাগে, সেটা কিন্তু বিডিআরকে প্রথম ফেস করতে হবে। সুতরাং বিডিআরের মরাল ভেঙে দাও এবং বিডিআরের মাধ্যমে আর্মিকে একটা মেসেজ দাও যে আমরা কি পারি, তোমরা রৌমারিতে বা পদুয়াতে যা করেছো তার রিভেঞ্জ কিন্তু আমাদের জন্য নেওয়া কোনো ব্যাপার না। এই রিটেলিয়েশনের একটা মেসেজ হয়তো তারা আমাদেরকে দিয়েছে। কিন্তু এই জাতির মধ্যে বহুত গাদ্দার আছে, এখানে তাপস আছে, এখানে হাসিনা আছে। সুতরাং এই হাসিনা, তাপস, এই মির্জাফর, রায়দুল্লাভ, এদেরকে যদি আমরা, ঘসেটি বেগমদেরকে যদি আমরা চিহ্নিত না করে বা চিহ্নিত করেও যদি শাস্তি না দেই, সেটাই হবে আমাদের মানে বড় সমস্যা আমি মনে করি। বাংলাদেশে আমরা জানি এই শেখ হাসিনা 75 থেকে 81 পর্যন্ত ইন্ডিয়া দিয়েছিল 6 বছর, এখন 6 মাস। তো তার জন্য সেফ হেভেন হলো ইন্ডিয়া, আওয়ামী লীগের জন্য সেফ হেভেন হচ্ছে ইন্ডিয়া। সুতরাং এই সমস্ত দালালদেরকে, যে সমস্ত বড় দল এবং কিছু, আমি এখানে একজন আমাদের ছোট ভাই আছে গণ অধিকার পরিষদের, আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলবো, ভিপি নূরের এলাকায় ভিপি নূর এই ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে তার দলে ঢুকিয়েছে এবং কমিশন তাদেরকে কমিটিতে রেখেছে। তা আমি বলবো এটা শুধু বড় দল না, বিএনপি গাদ্দারি করতেছে এবং সে গাদ্দারদেরকে চিহ্নিত করা হচ্ছে। অন্যান্যরা যারা গাদ্দারি করতেছে, গাদ্দারকে জাতি মাফ করবে না। গাদ্দারদের পরিণাম কিন্তু ভয়াবহ হয়। আপনি যত বড় দল হন, যদি 16 বছর ক্ষমতার বাইরে থেকে না বোঝেন, আর যদি এত জেল জুলুম অত্যাচারের পরে না বোঝেন, রাজনৈতিক দলগুলোর যদি এই শিক্ষা না হয়, তাহলে আর কবে শিক্ষা হবে আল্লাহ ভালো জানে। সুতরাং এদেশের ইয়াং জেনারেশন জেগেছে। আপনি যদি 52 থেকে 47, 52, 71, 90 এবং 24, 90-র কথা বলে না, সমস্ত কিন্তু তরুণ এই ছেলেরা, আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছেলে, বিশ্ববিদ্যালয়ের ছেলে, কলেজের ছেলে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে, মাদ্রাসার ছেলে, সবার কিন্তু এখানে বিশাল একটা শক্তি কাজ করেছে এই স্বৈরাচারকে উৎখাত করতে। এবং কোনো সেনাবাহিনী, কোনো পুলিশ, বিডিআর এত মাখন বাটার খাওয়ানো হলো, তারা কিন্তু কেউ টিকতে পারেনি। এখনও কিন্তু পুলিশের মধ্যে আতঙ্ক যায়নি। এখন আমলাদের মধ্যে যেভাবে বিচারপতিগুলিকে, এই যে চিফ জাস্টিস, শপথবদ্ধ বিচারপতি, এদেরকে ঘেরাও করে তাড়ানো হয়েছে, আমি বলবো এখন সচিবগুলিকে এভাবে ঘেরাও করে তাড়ানো দরকার। এখন সচিবালয় ঘেরাও করতে হবে। যদি আমরা বিডিআরের কেন, অন্যান্য যত গাদ্দারি হয়েছে এই দেশে মানুষের সাথে, মানে নিরীহ আমাদের অফিসারকে মারা হয়েছে, নিরীহ ছাত্র মারা হয়েছে, জনগণ মারা হয়েছে, এগুলি সঠিক বিচার করতে হলে গাদ্দার, আমলা, পাচাটা কুকুরগুলোকে রাখা যাবে না। এইটা আমি মনে করি আমাদের এখন বেশি দরকার, আমাদের ইউনিটি। এবং আমরা বড় দল থেকে তেমন কিছু এখন আশা করি না। আমাদের কাছে এখন মনে হয় এরা সবাই ভারতের ভয়ে ভীত এবং দুদূর ভয়, তাদের সাইকোলজিক্যাল ডেড হয়ে গেছে, তারা হেরে গেছে। এই হারাটা আমরা মানতে পারি না এবং এটা ইয়াং জেনারেশন কখনো মানবে না। এবং ইয়াং জেনারেশনকে লাঠি হাতে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এবং ভারত কখনো সাহস পাবে না যদি আমাদের তরুণরা এক থাকে। আমি 100% শিওর, এখানে পাকিস্তানকে তাড়িয়েছে, এখানকে ইন্ডিয়ান এজেন্টকে আমরা তাড়িয়েছি, এবং ইন্ডিয়ার সাহস নাই এই বাংলাদেশে ইনফিল্ট্রেট করবে, কারণ তাদের 7 সিস্টার্স নিয়ে অনেক মাথা ব্যথা আছে এবং তারা এখন খুব একটা ভালো অবস্থানে নাই। এবং ভারতের মধ্যেই তারা অনেক সমস্যা হচ্ছে এখন। সুতরাং আমাদের এই সুযোগ খাটাতে হবে এবং আমাদের উচিত হবে বাংলাদেশ যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেই জন্য ডক্টর ইউনূসকে সাপোর্ট করায়। একটু না বললেই নয়, আমি মনে করি ডক্টর ইউনূসকে ফেল করানোর জন্য, ব্যর্থ করার জন্য কিছু রাজনৈতিক দল এখানে এক হয়েছে। তারা চাচ্ছে দ্রুত ইলেকশন। আরে ভাই, কিসের ইলেকশন? তোমরা তো 53 বছর দেশ চালিয়েছ, কি করেছো, কি লোন ছেড়েছো তোমরা? এদেশে মানুষের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে? কোথায় এই ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, রিক্সাওয়ালার সংখ্যা তো বাড়তেছে, গ্রামের লোকজন তো কাজ নাই। তো হোয়াট ইউ আর ডুইং? তোমরা খালি ইলেকশন করো। আর ইলেকশন কেন? পার্লামেন্ট ইলেকশন আগে কেন পার্লামেন্ট সার্ভিস কে দেয়? সার্ভিস দেয় একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সার্ভিস দেয় একটা মেয়র, একটা কাউন্সিলর। সেখান থেকে জনগণের সেবা নাই, তুমি এখন এমপি হতে চাও। কারণ
তুমি এমপোলে হালুয়া রুটি খাবে, তুমি তোমার ভাতিজা আত্মীয় স্বজন তোমার যেগুলি অধীনে কতগুলি ক্যাডার আছে এগুলিকে মেয়র বানাবা, এগুলিকে চেয়ারম্যান বানাবা, এগুলিকে কাউন্সিলর বানাবা, এবং তুমি একটা হরিলুটের রাজত্ব সেই আগের মতোই আবার কায়েম করবা। যারা দুর্বৃত্ত এবং দুর্নীতিবাজ তাদেরকে নিয়ে তোমরা থাকবা। তোমাদের কোনো বক্তব্য নাই এই দুর্নীতিবাজ এবং দুর্বৃত্ত যতগুলি আছে আমাদের পার্লামেন্টের যারা ছিল তারা ধরা পড়তেছে না। এখন কোথা থেকে কারে ধরে নিয়ে আসো যে একটা আমাদের এই সমস্ত দেখাচ্ছ। সেনাবাহিনী কাজ করতে পারতেছে না, কারণ সেনাবাহিনী এখন ভীত। সেনাবাহিনীর মধ্যে এখন একটা শঙ্কা আছে যা হয়েছে, কারণ অনেকে চাকরি গেছে, প্রতিবাদ করে চাকরি গেছে, ভালো কাজ করে চাকরি গেছে, অফিসাররা দেশ ছাড়া হয়েছে। বাংলাদেশ আর্মিতে অনেক ঘটনাই ঘটে, আমরা জানি। বিডিআর ইনসিডেন্ট যেদিন ঘটে আমি তখন সিলেট। আমি আপনাদের একটু বলি, আমি নিজে প্রাইম মিনিস্টারের এপিএসকে কল দিয়েছিলাম, ওনার নাম মিস্টার মালিক, হি ওয়াজ এপিএস আর পিএস। যেদিন বিডিআর ইনসিডেন্ট হয় তখন আমি উনি আমার ইউনিভার্সিটির বড় ভাই এবং আমার রুমমেট, আমি ওনার রুমমেট। আমি ওনাকে বললাম, মালিক ভাই আপনি প্রাইম মিনিস্টারকে বলেন এইটা যেন দ্রুত হ্যান্ডেল করে এবং তাড়াতাড়ি ক্যান্টনমেন্টে যায়, কারণ আমি তখন জানিনি এটা এই সরকার করেছে, আই ওয়াজ নট কনফার্ম। কিন্তু যখন আমার কলিগদের চাকরি চলে গেল এই প্রতিবাদ করায়, তখন আমি বুঝেছি এটা তাদেরই করা, এখানে কোনো সন্দেহ নাই, এটা তদন্তের কিছু নাই, এটা মোটামুটি কনফার্ম 99%। এখন শুধু ফর্মালিটিস তদন্তে শেষ করা। তারপরে তার ছিল তথ্য একজন ওটাকে বলে সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সে আওয়ামী লীগের এখন বোধহয় সাংগঠনিক সম্পাদক আর সামথিং লাইক দ্যাট। আমি তাকে বলেছি তোমার প্রাইম মিনিস্টারকে বলো, তোমার আপাকে বলো, সে যেন এটা হ্যান্ডেল করে ভালোভাবে, সৎভাবে, সঠিকভাবে। আদারওয়াইজ এটা কিন্তু একদিন মানে ফল দিবে। 15 আগস্ট কিন্তু ভুলে গেলে চলবে না। ইউ হ্যাভ মেড অ্যানাদার ইস্যু টু ব্রিং অ্যানাদার 15th আগস্ট। 15 আগস্ট আসে নাই, কিন্তু 5ই আগস্ট আসছে। আর যদি 5ই আগস্ট না হতো তাহলে সে পালিয়ে যেত না, আর 5ই আগস্টের কারণে সে পালিয়ে যাওয়ার কারণে বেঁচে গেছে। আদারওয়াইজ আরেকটা মৃত্যুর মিছিল এখানে বসতো, হয়তো শত শত ছাত্র মারা যেত এবং আওয়ামী লীগ বিএনপি সবাই ক্যাজুয়ালিটি হতো, অনেক মারা যেত। যাই হোক, আর দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আমার পক্ষ থেকে ক্যালি ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য।